ঠিক আছে, তো শুরু করি। হ্যাঁ, আমরা গত ক্লাসে রাইট ফর্ম অফ ভার্বস পড়তেছিলাম, আর আজকে খুব সম্ভবত যেটা বলে দিছিলাম যে আমরা ভয়েস চেঞ্জ নিয়ে একটু কথা বলবো। তো সেটা আজকে ফার্স্টে দেখাবো, তারপর যদি সময় পাই কিছু নিয়ম পড়াবো, আদারওয়াইজ আজকে ভয়েসটাই ক্লিয়ার করবো আর কি। স্যার কালকের ক্লাসটা কি দেন নাই? না, কালকেরটা দেওয়া হয়নি, আজকে দিয়ে দিব। ওকে স্যার। ওকে, আচ্ছা। আহ, প্রথম বিষয় হচ্ছে সবকিছুর গোড়াটা হচ্ছে, রুটটা হচ্ছে টেন্স। এই যে দেখো, এখানে ভয়েসের ফাংশনটাই শুরু হবে টেন্স রিলেটেড, মানে টেন্স কোনটা কি সেটা থেকেই অ্যাকচুয়ালি ভয়েস চেঞ্জের বেসিকটা শুরু হবে। তো যদি ভয়েসের বেসিক আলোচনা করি, সেটা আমরা ছোটবেলায় কম বেশি হয়তো সবাই পড়েছি, সেখানে অত কথা বলার দরকার নেই। আমি যদি নর্মালি বলি যেটা, যে ভয়েস হচ্ছে বাচ্য বা বচন বলে, এরকম বচন না, সরি বাচ্য, তাই না? উক্তি বা বাচ্য বলে যেটাকে, উক্তি আর কি। তো এখন সেইটা কিরকম উক্তি সেইটার উপর ডিপেন্ড করে এটাকে দুটা ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে অ্যাক্টিভ একটা আর প্যাসিভ একটা। ঠিক আছে? আচ্ছা, অ্যাক্টিভ কি জিনিস এবং প্যাসিভ কি জিনিস? অ্যাক্টিভ হচ্ছে সাবজেক্ট, মানে নর্মাল যে ধরনের সেন্টেন্স, বাক্যের সাবজেক্ট দ্বারা কাজটা সম্পন্ন হয়, এই ধরনের বাক্যকে অ্যাক্টিভ সেন্টেন্স বলে। আর যখন বাক্যে এমন বাক্যটা এরকম হয় যে অবজেক্টটাকে সাবজেক্ট করে বাক্যটাকে ঘুরিয়ে বলা হয়, তখন সেই ধরনের বাক্যকে আমরা বলি প্যাসিভ। উদাহরণের দিক থেকে যদি বুঝাইতে যাই, যেমন প্রথমটা যদি দেখো, এখানে দ্য টিচার এক্সপ্লেইনস দ্য লেসন, মানে শিক্ষক পাঠটা বা পড়াটা বুঝাচ্ছে, তাই না, ব্যাখ্যা করছে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে টিচার, এক্সপ্লেইন করছে কি, লেসন। লেসন যেই পাঠ বা পড়াটাকে বোঝাচ্ছে, অবজেক্ট হচ্ছে দ্য লেসন। বাট প্যাসিভে কি হবে, ওই যে দ্য লেসনকে সাবজেক্ট আকারে লিখে আমরা বাক্যটা শুরু করব, যেমন দ্য লেসন ইজ এক্সপ্লেইনড বাই দ্য টিচার। তাহলে এখানে অবজেক্টটাকে সাবজেক্ট ফর্মে করে ওই একই বাক্যকেই ঘুরিয়ে বলা হলো আর কি। তো এই জন্য এটাকে বলে প্যাসিভ। তো এটা আমরা প্রাইমারি বেসিকটুকু সবাই কম বেশি হয়তো জানি আর কি। যদি আমি বাংলায় বলি যে আমি ভাত ভাত খাই, আর প্যাসিভ হইলে হয়ে যায় হচ্ছে ভাত আমার দ্বারা খাওয়া হয়, আই ইট রাইস, আর ওখানে আমরা বলি রাইস ইজ ইটেন বাই মি। তো বেসিক জায়গাটা বা বেসিক নলেজটা হয়তো কম বেশি সবারই আছে নাকি? জি জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, সেখানেই আমি আর ওইখানে ওই যে অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, প্যাসিভ ভয়েস, ওগুলাতে গেলাম না, এগুলো জাস্ট একটু মনে করাই দিলাম আর কি। তো আমাদের যেটা লাগবে, তো আমরা সেই জায়গাটাতে ফোকাস করব। তো বেসিক্যালি আমাদের একদম সামারাইজ অপশনে আমাদের হচ্ছে জাস্ট টেন্স রিলেটেড সবগুলো টেন্সের অ্যাক্টিভ ভয়েস সেন্টেন্স কিরকম এবং প্যাসিভ ভয়েস সেন্টেন্স কিরকম। আচ্ছা, সকল টেন্সের অ্যাক্টিভ ভয়েস যেটা বা অ্যাক্টিভ সেন্টেন্স যেগুলা, এগুলো আমরা তো সবাই জানি, তাই না? যেমন আই ইট রাইস, আই অ্যাম ইটিং রাইস, আই হ্যাভ ইটেন রাইস, তাই না, আই হ্যাভ বিন ইটিং রাইস। তো এগুলো সব টেন্সের সেন্টেন্স আমরা শিখেছি অলরেডি, মানে টেন্স থেকে কিভাবে বিভিন্ন টেন্সেস কনভার্ট করা যায় এগুলো আমরা শিখেছি। তো এখন যেটা আমরা দেখব যে ওই প্রত্যেকটা টেন্সের আবার প্যাসিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা আলাদা থাকে। 12টা টেন্স যদি ধরি, 12টা টেন্সের প্যাসিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি থাকে, আলাদা থাকে। তো এটা এক একটা টেন্সের জন্য এক এক রকম। তো একটা পড়লে মোটামুটি অনেকগুলোই মানে সবই পারা যাবে। তো প্যাসিভ ভয়েসে কিভাবে কি হয় এটা একটু আমরা দেখব। প্রথম ব্যাপার হচ্ছে আহ এটা একটা সহজ বিষয় যে প্যাসিভ ভয়েসে সবসময়ই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। মনে থাকবে এটা। জি স্যার। জি স্যার। প্যাসিভ সেন্টেন্স করার সময় অলওয়েজ আমরা হচ্ছে মূল ভার্বের
পাস্ট পার্টিসিপল ফর্মে লিখতে পারবো আর কি। এটা হচ্ছে প্রথম সহজ মনে রাখার জন্য আর কি, যে না প্যাসিভ থাকলে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে ইন্ডিকেট করবো আর কি। তো এখন আসো বিভিন্ন টেন্সের ক্ষেত্রে কিভাবে স্ট্রাকচার গুলো ভিন্ন হয়, কোথায় ভিন্নতা আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। মূলত ভিন্নতাটা হচ্ছে অক্সিলারি ভার্বের ভিতরে আসলে। যেমন যদি আমরা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট যেটা আমরা জানি সেটার দিকে খেয়াল করি, তো এইটার আমরা বেসিক অ্যাক্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি জানি? সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে এক্সটেনশন বা অবজেক্ট, এটাই তো জানি, তাই না? তো সেই ওই সেন্টেন্সটা এরকম হলো, দ্য টিচার এক্সপ্লেইনস দ্য লেসন। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এস বাই ইয়া যোগ হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য, তো এটা অ্যাক্টিভ ভয়েস। তো এইটা তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যখন এই একই সেন্টেন্সকে আমরা প্যাসিভ করব তখন স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস তারপরে একটা এম ইজ আর অক্সিলারি ভার্ব চলে আসবে। কি চলে আসবে? auxiliary verb. ভার্ব অক্সিলারি ভার্ব। হ্যাঁ, এটা আসলে ইয়া অনুযায়ী আসবে। এম তো বসবে না, অ্যাকচুয়ালি এটা ইজ আর আরই হবে। এম তো হচ্ছে এম শুধু আই আর উই এর সাথে বসে, যেগুলো তো সাবজেক্ট হিসেবে বসার কথা, তাই না? তো এই জন্য ওইগুলো তো আর সাবজেক্ট হবে না, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে অবজেক্টটা। তো এই জন্য ইজ আর আরই বসে সবসময় অক্সিলিয়ারি ভার্ব হিসেবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে এই স্ট্রাকচারটা সবগুলাতেই যে বেসিক স্ট্রাকচার আছে বাই প্লাস সাবজেক্টটা, বাই প্লাস সাবজেক্ট। Subject. ঠিক আছে, যেমন ওখানে এই সেন্টেন্সটা খেয়াল করো, দ্য টিচার এক্সপ্লেইনস দ্য লেসন, এটা হচ্ছে অ্যাক্টিভে ছিল, প্যাসিভ হয়ে যাবে অবজেক্টটাকে সাবজেক্ট, এখানে অবজেক্ট ছিল দ্য লেসন, তাহলে সাবজেক্ট হয়ে যাবে কি দ্য লেসন। তারপরে আমরা বলছি কি অক্সিলারি ভার্ব হিসেবে ইজ অথবা আর আসবে, তাহলে দ্য লেসনের পরে ইজ, তারপরে এক্সপ্লেইন এর পাস্ট পার্টিসিপল এক্সপ্লেইনড, তারপরে ওই যে বাই আসবে, বাই প্লাস সাবজেক্ট যেটা ছিল সেটা বাই দ্য টিচার। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, এটা তো আমরা জানি। আর প্যাসিভের ফর্মের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ইজ অথবা আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট। ঠিক আছে? জি স্যার। তো বেশিরভাগ সেন্টেন্সেই এরকম বাই প্লাস এজেন্ট বা আমরা যেটাকে সাবজেক্টটাকে অবজেক্ট করি সেটা বলি। তবে কিছু ক্ষেত্রে একটু বুঝতে হবে, যেমন আহ, বিভিন্ন পরীক্ষাতে যেটা হয় যে তোমাদের বিভিন্ন সেন্টেন্সে বাই প্লাস সামন এই কথাটা উল্লেখ থাকে না অনেক সময়। ঠিক আছে, তো তখন যেটা হয় যে উল্লেখ না থাকার কারণে এটা অনেক সময় অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে এটা অনেকে ধরতে পারে না। ঠিক আছে, বাট এইটা ওই যে সেন্টেন্সের প্রথম প্যাটার্নটুক দেখলেই তো তুমি বুঝে যাবা। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ফর্ম যখন আসবে তখন সাবজেক্ট প্লাস ইজ অথবা আর যোগ হয়ে পাস্ট পার্টিসিপল তো ভার্বের থাকবে। তো এরকম এম ইজ আর এর পরে পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা কি নর্মাল সেন্টেন্সে অ্যাক্টিভ সেন্টেন্সে কোথাও দেখেছো কোনো টেন্সে স্ট্রাকচার আছে? না স্যার। হ্যাঁ, এম ইজ আর এর পরে বেসিক্যালি ভার্বের সাথে আইএনজি যোগ হয়, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়, তাই না? তাহলে নর্মালি অ্যাক্টিভ সেন্টেন্সে এম ইজ আর এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যে বসে এটা কিন্তু নাই। তো ওই ধরনের সেন্টেন্স গুলাতে আমরা দেখাবো, সমস্যা নেই, ওই ধরনের সেন্টেন্স গুলাতে বেসিক্যালি অনেক সময় ভুল করে স্টুডেন্টরা যে এটা কি অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। তো বাই প্লাস সামন না থাকলেও অনেক সময় এটাকে প্যাসিভ সেন্সে বুঝতে হবে। আচ্ছা, যেমন যদি বলি রোজ ইজ লাভড, এটা আচ্ছা আর একটু বলি যে হি ইজ পানিশড। খেয়াল করো, যেমন হি ইজ পানিশড, ঠিক আছে, তাহলে পানিশ মানে হচ্ছে শাস্তি দেওয়া। ঠিক আছে, তাহলে হি ইজ পানিশড, এটা কি এমন বোঝাচ্ছে যে সে শাস্তি দিয়েছে
নাকি সে শাস্তি পেয়েছে? কোনটা বোঝাচ্ছে বলো তো? স্যার সে শাস্তি শাস্তি পেয়েছে। 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 যদি সে শাস্তি দেয় বা দিয়েছে, হি পানিশড, সে শাস্তি দিয়েছিল নাকি? তাহলে পরে তো আর ইজ বসে অপশন ছিল না। তো ইজ বসার পরে যখন পাস্ট পার্টিসিপল, তো এটা তখন নিজেই কারো দ্বারা, হি ইজ পানিশড বাই সামওয়ান, তাই না? তো বাই সামওয়ানটা কিন্তু উল্লেখ আছে, উল্লেখ নাই এখানে, উজ্জ্ব আছে। তো এই ধরনের সেন্টেন্সও অনেক সময় চলে আসবে, বা বেশিরভাগ সময় এখন এরকম বাই প্লাস সামওয়ান ছাড়া সেন্টেন্সটাই কি প্রেফার করে দেয় আর কি। তো সেক্ষেত্রে বুঝে নিতে হবে, বাই প্লাস সামওয়ান না থাকলে অনেক সময় ফার্স্ট পোর্শনটুক দেখেই বুঝতে হবে যে এটা কোন সেন্সে আছে, প্যাসিভ সেন্সে আছে। আমি কি বুঝাইতে পারছি? জি জি স্যার। স্যার। তো একটা পড়াইলে বাকিগুলা খুব একটা সময় লাগবে না। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তো আগে আমরা অ্যাক্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটাকে নলেজে নিব। যেমন সেটা কি ছিল? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন বা অবজেক্ট, তাই না? যেমন শি ইজ রিডিং দ্য বুক, শি এম ইজ আর এর ইজ, তারপরে রিডিং ভার্বের সাথে রিড ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। আচ্ছা, এখন এই সেম সেন্টেন্সটাকে যদি প্যাসিভে করতে হয়, তখন এটার স্ট্রাকচারটা কি হয়? জাস্ট সবই এক থাকে, সাবজেক্ট প্লাস এম ইজ আর সবই থাকে। সাবজেক্ট বলতে অবজেক্টটা সাবজেক্ট হয়, তারপরে এম ইজ আর যেটা বসে সেটা বসে। তারপরে হচ্ছে বিইং, BEING, কি আসে? একটা বিং বি, আসে। বি। বিইং যোগ হয়ে স্যার ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। ঠিক আছে, যেমন তাইলে কি হবে? দ্য বুক ইজ বিং রিড বাই, শিটা কি হয়ে যায়? এটা খেয়াল করতে হবে। শি কি হয়ে যাবে? হার। হার। হার হবে। আর শি হয়ে যাবে আর। এটা পার্সনের ব্যাপারটা কি হবে সেটা এক্সপ্লেনেশন আমি দিয়ে দিবনি। যেমন শি হয়ে যাবে হার, হি হয়ে যাবে হিম, হিম। ঠিক আছে, হিম। তারপরে দে হয়ে যাবে দেম, ওকে। দেম। উই হয়ে যাবে জি আস, স্যার। মানে আস। সাবজেক্টিভ ফর্মটা অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে। ক্লিয়ার? সাবজেক্টিভ ফর্মটা জি স্যার। অবজেক্টিভ হবে যখন লাস্টে বাই প্লাস বসবে আর কি। যেমন শি বলে সাবজেক্টিভ ফর্ম, যেটা সাবজেক্ট আকারে বসতে পারে, আর হারকে বলে অবজেক্টিভ ফর্ম, এটা অবজেক্ট হিসেবে। মানে শি হার, হি হিম, সরি, দে দেম, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার ইট ইটি, তারপরে হচ্ছে তোমার যদি বলে যে আহ, কোনো কোন পার্সনের নাম, যেমন করিম রহিম, তো সেটা ওইভাবেই থাকে, নামের কোনো চেঞ্জ হবে না। তারপরে হচ্ছে আর আর কি আছে? উই থাকলে আস, এটা হবে। তো এরকম আমরা এটা দেখতে পাবো, সমস্যা নাই। এগুলো আমরা জানি আর কি, এগুলো নতুন করে বোঝার কিছু নাই। তাহলে কন্টিনিউয়াস টেন্সে জাস্ট একটা এক্সট্রা বিইং বসে, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল তো সবসময় হবে, এটা তো বলেই দিছে। সিমিলারলি প্রেজেন্ট পারফেক্টে যদি যাই, দে হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট, এটা অ্যাক্টিভ সেন্টেন্স। আর সিম্পলি এটার প্যাসিভ ভয়েসটা চেঞ্জ হয় এভাবে যে হ্যাভ এর পরে একটা বিন আসে এক্সট্রা, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে দা, এবং সাবজেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট করো, দা প্রজেক্ট হ্যাজ, তারপরে কি হবে? এই যে বিন, বিন কমপ্লিটেড বাই, এই যে দে কি হয়ে গেল? দেম। দেম। আচ্ছা, এটা গেল প্রেজেন্ট পারফেক্ট। তেমনি ভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হি হ্যাজ বিন রাইটিং দ্য রিপোর্ট, সিম্পলি জাস্ট ওই যে আহ, একটা বিইং চলে আসবে হ্যাজ বিন এর পরে। কন্টিনিউয়াস মানে একটা করে বিইং চলে আসবে, ঠিক আছে। তাহলে হি হ্যাজ বিন রাইটিং দ্য রিপোর্ট, তাহলে দ্য রিপোর্ট হ্যাজ বিন বিং রিটেন বাই হিম। ক্লিয়ার? এখানে এই যে স্ট্রাকচার জি দেওয়া, স্যার। অ্যাক্টিভের স্ট্রাকচার কি, প্যাসিভের স্ট্রাকচার কি, এটা দেওয়া আছে। জি স্যার। তারপরে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট এর ক্ষেত্রে যেটা হয় যে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়্যার বসে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। দ্য শেফ কুকড দ্য মিল, তাহলে তারপরে কি হলো? ধরো চেঞ্জ করো, দ্য মিল ওয়াজ কুকড বাই দ্য শেফ, ওকে। পাস্ট জি কন্টিনিউয়াস এর স্যার। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, দে ওয়ার প্লেইং দ্য গেম, অবজেক্টকে সাবজেক্ট করো, দ্য গেম ওয়াজ, কন্টিনিউয়াস যেহেতু একটা বিইং ওয়াজ। লিয়ে জাস্ট, ওয়াজ বিইং, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বিইং প্লেইড বাই দেম।
পাস্ট পারফেক্টের ক্ষেত্রে জাস্ট হ্যাড এর পরে একটা বিন আসবে, আর হ্যাড বিন রিপেয়ারিং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে জাস্ট হ্যাড বিন বিইং, একটা এক্সট্রা বিইং আসবে, কন্টিনিউয়াস মানে ওইটা। আচ্ছা, শুধু দেখাই দিই, ফিউচারে হচ্ছে এইটার অ্যাক্টিভ স্ট্রাকচার আমরা কি জানি, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম। আর প্যাসিভে সেটা হয়ে যাবে সাবজেক্ট প্লাস এই শ্যাল অথবা উইলের পরে এক্সট্রা একটা বি আনতে হবে, ঠিক আছে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে দ্য লেটার উইল বি রিটেন বাই হিম, উই উইল বি ওয়াট। আচ্ছা, এখানে উইল বি শ্যাল বি তো প্রেজেন্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব, তো এটার পরে কন্টিনিউয়াস এর জন্য জাস্ট একটা বিইং করলেই হয়ে গেল যে দ্য মুভি ওয়াজ, সরি, দ্য মুভি উইল বি বিইং ওয়াচড বাই আস এট 7 PM। ধরতে পারা যাচ্ছে নাকি প্রবলেম হচ্ছে? না স্যার, ধরতে পারা যাচ্ছে। ফিউচার পারফেক্ট জাস্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ এর পরে একটা বিন বসবে, ঠিক আছে, খুবই সহজ। Yes, আর sir. ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন এর পরে এক্সট্রা একটা বিইং বসবে। ইংলিশ উইল হ্যাভ বিন বিইং স্টাডিড বাই মি ফর 5 years। তাহলে দেখো এগুলো সবাই বুঝতে পারছি কিনা আর কি। একটা দুইটা মনে রাখতে পারলেই মোটামুটি সবগুলো একটু দুই একবার লিখলে আমার মনে হয় যে আর ভুলবা না। এবং অবশ্যই একটা সেন্টেন্স নিয়ে সেইটাকে এটার ওই যে শিখার উপায়টাও বলে দিই। বেসিক্যালি যেটা করবা তোমরা যে দুইটা একসাথে একটা হোমওয়ার্ক দিই, হ্যাঁ, একটা হোমওয়ার্ক থাকবে, যেটা হচ্ছে সহজটাই দিই, আই রিড এ বুক। এর চেয়ে সহজ বাক্য বাংলাদেশেও নাই, পৃথিবীতেও নাই। আই রিড এ বুক, এইটাকে তোমরা 12টা টেন্সে কনভার্ট করবা এবং সবগুলো টেন্সের প্যাসিভ করবা আবার, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। এর জন্য তোমার এটা নলেজটাকে ক্লিয়ার করার জন্য এবং মাথায় যেন ফার্স্ট ক্যাচ করতে পারো, এই ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্য সহজ দিয়েই শেখো, যেন তুমি এই জিনিসটাকে মাথায় আয়ত্ত করে নিতে পারো আর কি। তাহলে এটা হলো মোটামুটি ভয়েস চেঞ্জের বিষয় আশয়। আরেকটা বিষয় আছে যে মডাল অক্সিলারি ভার্ব নিয়ে একটা কথা আছে, ঠিক আছে? মডাল অক্সিলারি ভার্ব আমরা শিখেছিলাম বা জেনেছিলাম কম বেশি, যে ওই যে শ্যাল, শুড, কুড, উড, তারপর হচ্ছে ক্যান, Could, may, might, can, could, হ্যাঁ, তো shall, এই হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। তো মডাল অক্সিলারি ভার্ব দ্বারা সেন্টেন্স থাকলে সেইটার প্যাসিভ করার নিয়ম হচ্ছে, যেমন আমি একটা সেন্টেন্স লিখি যে ইউ ক্যান গো, আচ্ছা এটা হবে না, সরি, আরেকটা বিষয় এখানে বলি নাই আমি। এখন ব্যাপার হচ্ছে যে সব সেন্টেন্সের আবার তুমি অনেক সময় প্যাসিভ ফর্ম লিখতেও পারবা না, ঠিক আছে? সব সেন্টেন্সে প্যাসিভ ফর্ম লেখা যায় না অনেক সময়। যেমন আমি ওখানে বলছিলাম যে ইউ ক্যান গো নাও, তুমি এখন যেতে পারো। এখন এইটার কিন্তু প্যাসিভ ফর্ম করা যায় না, কথা বুঝাইতে পারছি? করা যায়, সেটা আর একটা ভিন্ন উপায়ে, সেটার সেন্টেন্সের প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়, বাট নর্মাল সেন্টেন্সের হিসাবে এটা করা যায় না। কেন করা যায় না? কারণ ওই বাক্যে কোনো অবজেক্ট ছিল না, ঠিক আছে? কেন অবজেক্ট ছিল না? অবজেক্ট কি জিনিস জানো তোমরা? বলো তো একটু দেখি, অবজেক্ট কিভাবে চেনা যায়? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে। হ্যাঁ, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে হচ্ছে যে অ্যান্সার পাওয়া গেলে সেটাকে সেখানে অবজেক্ট বিদ্যমান। তাহলে তুমি বলো ইউ মে গো, মানে ইউ ক্যান গো নাও, তুমি এখন যেতে পারো। তাহলে কি এখানে ভার্বকে যেতে পারা, কি যেতে পারো, কাকে যেতে পারো, কোনো অ্যান্সার থাকে সেন্টেন্সে? না স্যার। তো না ওইটা স্যার। না স্যার। একটা সেন্টেন্স, তো সেক্ষেত্রে ওইটার প্যাসিভ সেন্সটা ওইভাবে কাজ করে না।
তো যেগুলো সেন্টেন্সে অবজেক্ট বিদ্যমান সেগুলো সেন্টেন্সেরই অ্যাকচুয়ালি প্যাসিভ ফর্মটা বিল্ড করা যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে মডাল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে এই ধরনের সেন্টেন্সের নিয়মটা কি, সেটা হচ্ছে যেমন এখানে আমি লিখছি যে হি ক্যান ডু দ্য ওয়ার্ক, তাহলে বেসিক্স নিয়ম অনুযায়ী তুমি অবশ্যই অবজেক্টকে সাবজেক্টের দিকে নিয়ে আসবে যে দ্য ওয়ার্ক, এরপরে স্ট্রাকচারটাতে চলে যেতে হবে। এখন এটা তো মডাল অক্সিলারি ভার্ব দ্বারা, এটা কোন টেন্স কি না কি এটা তো আর আমাদের এখানে দৃশ্যমান না। তো এরকম মডাল অক্সিলারি ভার্ব দ্বারা যুক্ত ভার্ব সংলগ্ন সেন্টেন্সের নিয়ম হচ্ছে ওই মডাল অক্সিলারি ভার্বের পরে একটা বি যোগ করে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল করা। হ্যাঁ, মডাল অক্সিলারি ভার্বের পরে একটা বি দিবা, তারপরে ভার্বের V3 বসাই দিবা। তো এটা এখানে কি হবে দেখো তো, দ্য ওয়ার্ক ক্যান, তারপরে একটা বি, তাহলে ক্যান বি ভার্বের পাস্ট পার্টিসিপল, ডু এর পাস্ট পার্টিসিপল ডান, তারপরে বাই যেটা সাবজেক্ট ছিল সেটা অবজেক্ট, বাই হি ছিল হিম, তাহলে দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই হিম। আমি কি বুঝাইতে পারছি? জি জি স্যার। স্যার। তো মডাল অক্সিলারি থাকলে ওই জি নিয়মে স্যার। হবে আর কি। তো এই হচ্ছে মোটামুটি ভয়েস চেঞ্জের বেসিক স্ট্রাকচার সহ সেন্টেন্স তৈরি করার প্রক্রিয়া। এখন এটা অনুযায়ী যদি সেন্টেন্স না থাকে, বাক্যে ভার্বটা ভুল দেওয়া থাকে, তাহলে ওইভাবে আমাকে চেঞ্জ করে লিখতে হবে। তো এটাই হচ্ছে বেসিক কথাবার্তা ভয়েস চেঞ্জ নিয়ে মোটামুটি। তো সেই জায়গা থেকে আমরা নাম্বার 9-এ যদি চলে যাই, গতকালকে যে 9 নম্বরে অ্যাকচুয়ালি কি জিনিস বলা ছিল, যেমন দেখো এখানে বলছে প্যাসিভ ভয়েসে সর্বদা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, যেটা একটু আগে আমরা কি শিখলাম। তো এখন দেখো প্রথম সেন্টেন্সটা দ্য ওয়ার্ক ওয়াজ ডু বাই হিম, তো বাই প্লাস সামওয়ান উল্লেখ আছে, এটা তো ফর শিওর আমরা কি বুঝেই ফেলেছি যে প্যাসিভ সেন্সে আছে, তাই না? তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। ওকে, ওকে স্যার। এটা গেল বাই প্লাস সামওয়ান আছে দেখে বোঝা গেল। লাস্ট সেন্টেন্সটা যদি দেখো, দ্য স্কুল ওয়াজ ক্লোজ ফর সাইনডাই, আচ্ছা এটা একটা হয়তো দিবসের নাম। এখন আচ্ছা সাইনডাই এটা কি জিনিস তো মাথায় আসতেছে না, ভুলে গেলাম। আরো জানা আছে? না স্যার। স্যার সম্ভবত বন্ধ টন্ধ না বা স্যার। পরিপক্ষ এরকম কিছু। না না, সেটা বন্ধ আছে ঠিক আছে, কিন্তু সাইনডাই একটা কি যেন শব্দ আমার ও আচ্ছা মনে অনির্দিষ্টকাল। অনির্দিষ্ট কালের জন্য বন্ধ আর কি। হ্যাঁ মানে ওই যে মানে স্কুল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেছে আর কি, এটা বোঝাচ্ছে। তো এটাকে বলে সাইন ডাই। ওকে, আচ্ছা তাহলে আচ্ছা, আহ, এখানে সহজ করে দিচ্ছি, তোমাদের কেমন থাকবে, এই যে ওয়াজটা দেওয়া থাকবে না, খেয়াল করো তাহলে কি থাকবে, এই যে এরকম দ্য স্কুল ক্লোজ ফর সাইন ডাই। এখন তোমাকে বুঝতে পারার, তুমি বুঝবা কিভাবে সেটা আমি কিন্তু বলেছি অলরেডি, যে সেন্টেন্সের সাবজেক্টটার দিকে খেয়াল করব, সেই অনুযায়ী বাক্যর সেন্সটাকে বোঝার চেষ্টা করব। খেয়াল করো এখানে ক্লোজ মানে বন্ধ করা বা বন্ধ হওয়া, আর ফর সাইনডে যা আছে আছে সাবজেক্ট আছে দ্য স্কুল। এখন চিন্তা করো যে স্কুল কি নিজে নিজে বন্ধ হয়ে যায়, নাকি স্কুল বন্ধ ঘোষণা হয় কারো দ্বারা, বলো তো? কারো দ্বারা করানো কারো হয়। দ্বারা কারো দ্বারা বন্ধ ঘোষণা করা হয়। তাহলে তিনি বন্ধ ঘোষণা, কেউ বন্ধ ঘোষণা, তাহলে এটা ওই সেন্টেন্সের সাবজেক্টের ফরমেশন দেখেই বুঝে ফেলতে হবে এটা প্যাসিভ সেন্সে আছে। বাই প্লাস সামওয়ান উল্লেখ এখানে নাই, যেমন বাই অথরিটি বা বাই প্রিন্সিপাল, তাই না? এটা হতে পারতো, বাট সেটা এখানে উল্লেখ নাই, কিন্তু বুঝে নিতে হবে যেহেতু স্কুল নিজে নিজে বন্ধ হয় না। খুব সহজ উদাহরণ যদি দেই, যে দ্য ডোর ক্লোজ, দ্য ডোর ক্লোজ, অ্যাকচুয়ালি ক্লোজ মানে বন্ধ করা, তো এখন দরজা কি নিজে নিজে বন্ধ হয়? না না স্যার, স্যার। কাউকে না স্যার। দ্য ডোর ইজ ক্লোজ বাই, বাই রহিম, বাই করিম, বাই দেম, বাই আস, যেটাই আসুক। তো বাই প্লাস সামন অনেক সময় নাও, বাট সেন্টেন্স দেখে কি এখন
আচ্ছা, তাহলে এটা খেয়াল রাখতে হবে যে যদি বাই প্লাস সামওয়ান অনেক সময় নাও থাকে, যেন আমরা এই জিনিসটাকে বুঝতে পারি। দ্য স্কুল ক্লোজ ফর সাইনডাই, দ্য স্কুল ওয়াজ ক্লোজড ফর সাইনডাই। আর 10-11 তো মেবি কালকে আমরা পড়ে ফেলছি, তাই না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। জি স্যার। তো 12তে যাই একটু। 12 নম্বরে আমরা এই যে মডাল অক্সিলারি যে ভার্ব গুলো আছে, ক্যান, কুড, মে, মাইক, শুড, উড, ওট টু, ইউজ টু, মাস্ট, বাক্যে যখন এরকম তোমার হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব থাকবে, অবশ্যই অ্যাক্টিভ সেন্টেন্সে, নট ইন প্যাসিভ সেন্টেন্স। তো সেক্ষেত্রে এটার পরে যদি ভার্বকে চেঞ্জ করতে বলে, অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসবে। তো মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। ক্লিয়ার? জি স্যার। ক্যান ডু ইট ইজিলি, ডু জি থাকে। স্যার। এভরিবডি শুড রেসপেক্ট, যেটা আছে ওইটাই থাকবে, প্রেজেন্ট ফর্মেই থাকবে। খুবই সহজ এটা। নাম্বার 13 যদি বলি, 13-এ বলতেছি যে ফিউচার ইন্ডিকেটিং কোনো যদি শব্দ, ওয়ার্ড বা ফ্রেজ, ফিউচার ইন্ডিকেটিং কোনো ফ্রেজ যদি বাক্যে বিদ্যমান থাকে, তাহলে ওই বাক্যটা ফিউচার টেন্সে হবে। এটা তো বুঝতেই পারা যায়। যেমন টুমোরো, দ্য ডে আফটার টুমোরো, ইন ফিউচার, নেক্সট। এই ধরনের বাক্যে, এই ধরনের শব্দগুলো বাক্যে বসা মানেই এগুলো ফিউচার রিলেটেড কথাবার্তাকে নির্দেশ করে। আগামীকাল, আগামী পরশু, ইন ফিউচার মানে ভবিষ্যতে, নেক্সট মানে পরবর্তীতে, তাই না? এটা আমরা বুঝি সবাই। তো এই ধরনের বাক্যে যদি এই ধরনের ফ্রেজ দেখি, সেটার ভার্বটাকে অবশ্যই ফিউচার টেন্সের ক্রাইটেরিয়াতে চেঞ্জ করব। যেমন আই গো টু ঢাকা টুমরো, তাহলে টুমরো আছে, এটা ফিউচার টেন্স যাবে অবশ্যই, তো ফিউচার ইনডিফিনিটে যাবে। আই শ্যাল গো টু ঢাকা টুমরো। সিম্পল, খুব সহজ। তেমনি ভাবে যদি আচ্ছা, এটা আরেকটা, তাহলে 13 গেল। 14 নম্বরে কি বলছে দেখো, সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব সিঙ্গুলার এবং সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। আচ্ছা, এই কথাটা একটু সুন্দর করে মনে রাখতে হবে সব জায়গাতে। আমি অনেক জায়গায় পড়াইতে গিয়ে এই ধরনের কথা বলি আর কি, যে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব। আচ্ছা, আমি একটু দুটা কম্বিনেশন লিখি, দেখো। ই দে প্লেস প্লে। আচ্ছা, তুমি বলো তো এখানে যে সাবজেক্ট যেটা হি আর দে, যেটা এটা সিঙ্গুলার কোনটা প্লুরাল কোনটা? হিটা সিঙ্গুলার, দে প্লুরাল। সিঙ্গুলার। সবাই জানি, তাই না? আচ্ছা, বাট ভার্ব এই আর প্লে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল বলো তো? স্যার প্লেস হচ্ছে সিঙ্গুলার, প্লে হচ্ছে প্লুরাল। বেসিক্যালি তোমার সিঙ্গুলার সাবজেক্টের সাথে যে ভার্বগুলো বসে, সেই ভার্বগুলো সিঙ্গুলার। যেমন এই যে হি, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? আমরা বলি তো এটা সিঙ্গুলার। তো এটার সাথে ভার্ব বসে প্লেইজ, তো সিঙ্গুলার সাবজেক্টের সাথে যেই ভার্ব বসে সেটা সিঙ্গুলার ভার্ব। দ্যাট মিনস এই প্লেইজ ভার্বটাও সিঙ্গুলার, মানে ভার্ব সিঙ্গুলার। আর দে প্লুরাল, তো প্লুরালের সাথে যে ভার্বটা বসে, প্লে প্লেই রয়ে গেছে, তো প্লে ভার্বকে বলে প্লুরাল। অনেক সময় বোকামি করে এটা আবার ভাববো না যে প্লের সাথে এস যোগ আছে তাহলে ওটাই তো প্লুরাল, ব্যাপারটা এরকম না। সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব। ক্লিয়ার এটা? জি স্যার। জি স্যার। জি স্যার। তাই না? আলাদা এক্সপ্লেনেশন টাইপ একটা সেন্টেন্স আসে, যেটা হচ্ছে তোমার সাবজেক্টটাকে প্রপারলি ইন্ডিকেট করতে হবে, সাবজেক্টের প্রপার অর্থটাকে তোমাকে বুঝতে হবে, তাহলেই তুমি বুঝতে পারবা সাবজেক্ট সিঙ্গুলার আছে না প্লুরাল আছে। সিমিলারলি একটা উদাহরণে যদি যাই, দেখো, দ্য টেস্ট অফ দ্য ম্যাঙ্গোস, মানে টু বি ভার্বকে চেঞ্জ করতে বলছে সাওয়ার। তাহলে এখন তুমি বলো যে এই যে এখানে দ্য টেস্ট অফ দ্য ম্যাঙ্গোস, তারপরে বি ভার্বে আমি যারা যে কোনো একটা বসবে, কি বসাবা? ইজ বসাবা না আর বসাবা? ইজ হবে। বসাবো। আচ্ছা, ইজ তো এখানে বসাই, টেন্সে বসাতে হবে। দেখো, একটু সাবজেক্টের যদি পুরো
এটার দিকে খেয়াল করো, দ্য টেস্ট অফ দ্য ম্যাঙ্গোস। তাহলে এখানে ম্যাঙ্গোস প্লুরাল আছে, বাট আমি কি আমগুলোকে নির্দেশ করতেছি নাকি আমার ইন্ডিকেশনটা আমের টেস্টটার দিকে, কোনটার দিকে? টেস্টের দিকে। স্যার টেস্টের দিকে। আম থাকুক টেস্টটাকে, মানে ওই আম সবগুলো আমের একটা খালি তো বোঝা যাবে টেস্টটা। তো আমি আমের টেস্টকে বোঝাচ্ছি, নট সবগুলো আমকে বোঝাচ্ছি। তো ওই সেন্সে এইটা সিঙ্গুলার কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে সাবজেক্ট কোন সেন্সে আছে এটাও খেয়াল করতে হবে। সাবজেক্টের অর্থ বুঝে জিনিসটাকে প্রপারলি বুঝে নিতে হবে, যেটা সিঙ্গুলারে আছে না প্লুরালে আছে। সিমিলার যদি যাও, দ্য ফ্লাওয়ার্স অফ দ্য গার্ডেন, এখানে ফ্লাওয়ার্স অফ দ্য গার্ডেন, ফ্লাওয়ার্স তো প্লুরাল, গার্ডেনে তো অনেক ফুল থাকে, তো এইটা কিন্তু প্লুরাল, এই জন্য এখানে আর হবে। কথা কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই যে দেখো এখানে বি ভার্বকে চেঞ্জ করতে বলছে, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে, তাই না? দিস পেপারস আর প্রিন্টেড, এখানে এটা সহজ করে দিছে। পরীক্ষায় কি থাকবে জানো? দিস পেপার প্রিন্ট, এটাকে দিস পেপারস প্রিন্ট। তাহলে পেপার কি নিজে নিজে প্রিন্ট হয় না তাদের প্রিন্ট করানো লাগে, কোনটা? প্রিন্ট করানো তাহলে কি তাহলে দিস পেপারস আর প্রিন্টেড। আশা করি বুঝাইতে পারছি। নাম্বার 15-এ যদি যাই, আজকে নাম্বার 15 পর্যন্তই রাখবো, এরপরে আমরা অন্য ক্লাসে পড়বো, ঠিক আছে? নাম্বার 15 কেন রাখছে, আমরা ভয়েস চেঞ্জটা একটু সবাই নিজেরা আগে পড়বো। আমরা গত ক্লাসে 10টা পড়াইছিলাম নিয়ম, আশা করি সবাই পড়ছো। ধরার কথা ছিল, ধরতে ধরতে অ্যাকচুয়ালি সময় থাকবে না পড়ানোর, এই জন্য আমি ওইদিকে গেলাম না। বাট এই 15টা পড়ানোর পরে আমি কিন্তু রিমাইন্ডার দেখবো কার কি অবস্থা, ঠিক আছে? নেক্সট উইকে যখন আমরা ক্লাস এসে জিজ্ঞেস করবো। 15 নম্বরে কি বলতেছে যে দুটা কন্ডিশন যদি দেখো, কি কি কন্ডিশন, যে ভার্বের আগে, মূল ভার্বের আগে এই শব্দটা বসছে, টু বি, ঠিক আছে? মূল ভার্বের আগে যদি টু বি এটা বসে, অথবা হ্যাভিং এই শব্দটা বসে, ঠিক আছে? তাহলে এরপরে ভার্ব বসলে সে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে আর কি। যেমন এ কমিউনিটি সেন্টার ইজ গোয়িং টু বি এস্টাবলিশ, এটাও কাইন্ড অফ প্যাসিভ সেন্টেন্স। কারণ কি দেখো, কমিউনিটি সেন্টার কি একা একা এস্টাবলিশ হবে না কেউ করবে এস্টাবলিশ? কেউ এস্টাবলিশ করবে। প্যাসিভ সেন্টেন্স হয়ে থাকে এই যে টু বি যোগ করে, যে কমিউনিটি সেন্টার ইজ গোয়িং টু বি এস্টাবলিশড, প্যাসিভ যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে হচ্ছে হ্যাভিং দ্বারা এই দুটা সেন্টেন্স ভুল আছে। হ্যাভিং দ্বারা আচ্ছা এই নিয়মটা ওই ওই শীটটা থেকে পড়লে ভালো হইতো। আমি একটু ওই শীটটা থেকে দেখাচ্ছি তোমাদের দ্বারা। স্যার এই ক্লাসগুলো কি রেকর্ড থাকবে না? এই যে এখানে দেখো 12 নম্বর নিয়মটা, ওইখানে কয় নাম্বার? 15-তে, এখানে 12-তে বলছি আমি আর কি। যদি এরকম থাকে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো তো পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব, তো এরপরে ভার্ব আসলে তো ভি থ্রি বসবে, এগুলো জানি। নতুন যেগুলো দেখো হ্যাভিং অথবা বি অথবা টু বি অথবা বিইং অথবা বিন, এই শব্দগুলোর পরে যদি ভার্ব আসে তাহলে ভার্বটা পাস্ট পার্টিসিপল মানে ভি থ্রি হবে। যেমন আহ এই দুটো তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, তো বুঝবে এটাও পাস্ট পারফেক্ট। এই যে দা সান, দেখো দা সান হ্যাভিং সেট উই রিটার্নড হোম, তাহলে এখানে কি আসছে? হ্যাভিং আসছে। তারপরে ভার্ব আসছে, তাহলে এই ভার্বের কোন ফর্ম বসবে? পাস্ট পার্টিসিপল, এবং সেটের পাস্ট পার্টিসিপল সেটই হয় আর
The sun having set, we returned home. The picture has been drawn by him. এটা প্যাসিভের ক্ষেত্রে দেখো পিকচার কি একা একা আঁকা যায় আঁকা হয় নাকি কেউ আঁকায় আর কি ব্যক্তি দ্বারা করা হয়। এখানে বাই হিম তো আছেই তাই না জি স্যার। আচ্ছা তাহলে দ্য পিকচার হ্যাজ বিন ড্রন বাই হিম আচ্ছা একটু একটু ইন্টারেস্টিং ব্যাপার বলি এখানে তোমরা এটাকে একটু অ্যাক্টিভ করো তো এই সেন্টেন্সটাকে একটু অ্যাক্টিভ করো এভাবে হবে না, হি ড্র দ্য পিকচার। পিকচার আচ্ছা এখানে এখানে হি ড্র দ্য পিকচার হয় না? স্যার হি বলতে হবে হি হ্যাজ হ্যাজ ড্র দ্য পিকচার ড্রন দ্য পিকচার ঠিক আছে কেন কারণ দেখো আমরা এই যে হ্যাজ বিন ড্রন হ্যাজ এর পরে একটা বিন আসে তারপরে ভি3 বসে এটা কোন টেন্সের প্যাসিভ ফর্মে দেখছি দেখো তো এই যে যদি প্রেজেন্ট পারফেক্টে চলে যাও দেখো এই যে সাবজেক্ট প্লাস হ্যাজ এর পরে একটা বিন তারপরে পাস্ট পার্টিসিপল বসে তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ফর্মের স্ট্রাকচার দ্যাট মিনস এটাকে যখন অ্যাক্টিভ করবা তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে করতে হবে সাবজেক্ট বসাতে হবে হিমটা হি হয়ে যাবে তারপরে সাবজেক্ট হি এর জন্য অক্সিলারি ভার্ব হ্যাজ তারপরে ভার্বের ভি3 তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেল বুঝছো এটা নাকি জি স্যার বুঝতে পারছি। ওইটা আচ্ছা তাহলে আজকে আর সামনে যাব না কারণ ভয়েসটা খুব সুন্দর করে আগে বুঝতে হবে সেখানে আমি একটা হোমওয়ার্ক দিয়েছি তাই না আই রিড এ বুক এইটার সবগুলোর প্যাসিভ করবা আর হচ্ছে দা উইন্ডো ইজ ওপেনড বাই মি দ্য উইন্ডো ইজ ওপেনড বাই মি এইটার অ্যাক্টিভ করবা আবার এইটার ইয়া করবা তুমি এটা কোন টেন্সের আগে প্যাসিভ ফর্মে আছে প্রেজেন্ট ইনফিনিটির প্যাসিভ ফর্মে আছে না তো এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ ফর্মে করবা সেটা কি দ্য উইন্ডো ইজ বিইং ওপেনড বাই মি ওইটার আবার তুমি অ্যাক্টিভ করবা তারপরে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভে চলে যাও দ্য উইন্ডো হ্যাজ বিন ওপেনড বাই মি ওইটার আবার অ্যাক্টিভ করবা আমার কথা কি বুঝতে পারছি জি স্যার তাহলে দুটাই করতে হবে আই রিড এ বুক এইটার 12টা টেন্সে কনভার্ট করবা তাহলে টেন্স কনভার্ট হলো আবার ওইটার ওই 12টা টেন্সে প্যাসিভ করবা আর এই ক্ষেত্রে উল্টাটার ক্ষেত্রে কি করবা এইটাকে আবার এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভে করবা আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভে করবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভে করবা আবার ডান পাশে যে সবগুলার অ্যাক্টিভ করবা বুঝাতে পারলাম স্যার একবার বলেন, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা আমি একটু ফ্রেশ করে বলি প্রথমটা বুঝতে পারছি, দ্বিতীয়টা বুঝি নাই স্যার। আমি একটু ফ্রেশ করে বলি ঠিক আছে আমি যেটা বলতেছি যে এটা কি সেন্টেন্স দিছি দ্য উইন্ডো ইজ ওপেন বাই মি দ্য উইন্ডো ইজ ওপেনড বাই মি আচ্ছা এটা হলো প্যাসিভ কোন টেন্সের প্যাসিভ প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ তো এটার প্রেজেন্ট কন্টিনিউয়াস এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কনভার্ট করো ইন প্যাসিভ সেন্স কি করা যাবে দ্য উইন্ডো ইজ বিং ওপেনড বাই মি এটার ইয়ার করো পারফেক্টে প্যাসিভ করো দ্য উইন্ডো হ্যাজ বিন ওপেনড
by me. Present perfect continuous tense এর passive করলে has been being opened. কি বুঝাইতে পারছি? তাহলে এইভাবে 4টা করলা, করার পরে যে কোনো এক পাশে, ডান পাশেই করো, ধরো ডান পাশে আমার জায়গা নেই, ডান পাশে তুমি এটাকে আবার অ্যাক্টিভ করবা। অ্যাক্টিভ কি হবে? I open the window. I am opening the window. I have opened the window. I have been opening the window. বুঝাইতে পারছি এবার? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, আর যেটা I read a book. এটাকে তুমি কন্টিনিউয়াসে করো, I am reading a book. এখন এগুলোর প্যাসিভ করে ফেলবা। A book is read by me. A book is being read by me. Clear? জি স্যার। জি স্যার। জি স্যার। আর আরেকটা জিনিস আমি একটু পড়া দিই, সেটা হচ্ছে তোমাদের ধরো তোমরা প্যারাগ্রাফ রাইটিং এর শীটটাতে যদি যাও, আমি প্যারাগ্রাফ রাইটিং কিভাবে লিখতে হয় পড়াবো, সমস্যা নেই, বাট আমি প্রথম যে প্যারাগ্রাফটা আছে প্রাইস হাইক, এইটা একটু পড়া দিচ্ছি সবাইকে, এটা একটু পড়ে নিবা এই সপ্তাহের মধ্যে, ঠিক আছে? পড়ে 2বার লিখবা আর কি। তাহলে একটা প্যারাগ্রাফ থাকলো আর ওই হোমওয়ার্কটা থাকলো, তো এই দুইটা একটু এই সপ্তাহের মধ্যে তোমরা কমপ্লিট করবা। আর প্রাইস হাইক এই শীটটা আপলোড করা আছে, এখান থেকে দেখে নিও, পড়ে নিও। ক্লিয়ার? ওকে স্যার। ওকে স্যার। স্যার আগের দিন যে এক্সাম নিয়েছিলেন তো ওটা তো ইয়ে দেননি, এক্সাম দিয়ে তো সাইটটা দিয়ে দেবেন তো তো দেন বুঝি নাই। আগের দিন যে এক্সামটা নিয়েছিলেন স্যার, তা বলছিলেন যে প্রশ্নের সমাধানগুলো দিয়ে দিবেন, তা তো দেননি স্যার। দাঁড়াও দাঁড়াও, আচ্ছা ওইখানে বললাম কি, ওই যে 15টা যে রাইট ফর্ম ভার্বস পড়াইছি নিয়ম, সেই নিয়মগুলো পড়া থাকবে একই সাথে, আমি ধরবো নেক্সট ক্লাসে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা সলভের যেটা ব্যাপার, হ্যাঁ সলভটাই যাচ্ছি, আমি একটু দ্রুত সলভ করে দিচ্ছি, সবাই একটু যার যার কপিটা সামনে বের করবা, বের করে নিজেরা একটু খাতাটা চেক করবা, ওকে? আচ্ছা এখানে বেসিক্যালি যেটা ছিল, এটা ফার্স্ট এক্সাম, আমি আসলে ওরকম ইয়া করিনি, টেন্স চেঞ্জ করতে বলছি। শি ওয়ার্কস হেয়ার ফর 5 years, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এটাকে চেঞ্জ করতে হবে। কি হবে? শি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ফর 5 years. শি হ্যাজ বিন ওয়ার্কিং। তাই না? এটা সহজ, এগুলো এগুলো অনেকবার পড়াইছি। দে ফিনিশ দ্য প্রজেক্ট বিফোর দ্য ডেডলাইন, পাস্ট পারফেক্ট। তাহলে দে হ্যাড ফিনিশড, they had finished. I attend the meeting at 10 a.m. Future continuous. I shall be attending. I shall be attending. Future continuous যেহেতু। He studies all night. Past perfect continuous. He had studied. Oh, sorry, continuous. He had been studying. Had been studying. We complete the assignment. Present perfect. We have completed the assignment. She completes her degree by next year. Future perfect. She will have completed. She will have completed. ঠিক আছে? The authority
monitored them, present continuous, the authority is monitoring them, the company expands rapidly, the company has been expanding rapidly, present perfect continuous tense, has been expanding. I never see such a beautiful place before, past perfect, I had never seen, I had never seen, had তারপরে never আসবে, তারপরে seen. She works here for 10 years by December, future perfect continuous. She will have been working here. She will have been working here for 10 years by December. ঠিক আছে? জি স্যার। জি স্যার। Fill in the gaps যদি দেখো, unfair means in the examination is an offense. It degrades the standard of education. If the students of a country do not acquire true education, there will be no development for the country. Dash examinee, an examinee should read seriously so that he can cut a good figure in the examination. দেখো ঠিক আছে? জি স্যার। বিতে যাও, Bangladesh is a small country with a large population. We have too many people to be employed compared to the scope of the employment. We have to be skilled to avail you have to be skilled to avail yourself in the competitive world. If you are skilled, you can enter services, business firm, an office or a factory. ঠিক আছে? WH স্যার জি mark. স্যার How fast does the train run? How fast does the train run? ট্রেনটি কত দ্রুত চলে? It will take 20 minutes to reach there. How long will it take to reach there? My father is a farmer. What is your father? Khulna is 300 miles away from Dhaka. How far is Khulna? How far is Khulna from Dhaka? I have been waiting for half an hour. How long have you been waiting? How long have you been waiting? আইটা ইউ হয়ে যাবে। Borishal is famous for rice and rivers. What is Borishal famous for? বরিশাল কিসের জন্য বিখ্যাত? What is Borishal famous for? Okay? স্যার বরিশালে একটা এইচ আছে না? স্যার এখানে হোয়াই দিলে কি হবে? আচ্ছা, হোয়াইয়ের কথা একজন বললা, আরেকজন কি বললা প্রথমে? বরিশাল বানানে এইচ আছে একটা। আচ্ছা আচ্ছা, যাই হোক মিস্টেক হয়েছে হয়তো। হ্যাঁ, আচ্ছা তাহলে এখন যেটা বললা হোয়াই দিলে, হ্যাঁ হোয়াই দিলে এটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না। হয় দ্বারা কারণ বোঝায় যে বরিশাল কেন বিখ্যাত, বাট অ্যাকচুয়ালি আমরা কোনো জেলা কোনো কিছুর জন্য যখন বিখ্যাত হয় সেই জিনিসটাকে ইন্ডিকেট করে বলি যে কিসের জন্য বিখ্যাত। তো কিসের এই শব্দটার ইংলিশ হচ্ছে হোয়াট দ্বারা করতে হয়। হোয়াট দ্বারা কোশ্চেন করলে বোঝা যায় কিসের জন্য বিখ্যাত, কেন বিখ্যাত এটা না। ক্লিয়ার? সেটাও হবে মোর অ্যাপ্রোপ্রিয়েট, মোর ইন্ডিকেটিভ, মোর স্পেসিফিক হয় হচ্ছে হোয়াট দ্বারা করলে। I went to the library to collect some books. এটা why দ্বারা হবে। Why did you go to the library? Why did you go to the library? We are going to Khulna tomorrow. Tomorrow দিয়ে করো। When are you going to Khulna? When are you going to Khulna? I take 5 cups of tea a day. এখানে দুভাবে করা যায়। কেউ how many দিয়ে করে, কেউ how often দিয়ে করে। how oftenটাই বেটার। ওই যে 5 cups of tea a day মানে দিনে 5 বার চা বা 5 কাপ চা খায় বোঝাচ্ছে, মানে দিনে কতবার চা খায় বোঝায়। দ্যাট মিনস এখানে যদি ফ্রিকোয়েন্সির জিনিসটা ওইটা যেটা আমরা শিখেছি তাহলে ওখানে হাউ অফেন দ্বারা করা যায়, তাই না? দেখছিলাম না? স্যার হাউ মেনি দিয়ে করছি। ওটাও বলতেছি যে হাউ অফেন ডু ইউ টেক টি,
হাউ অফেন ডু ইউ টেক টি, এটা হয়, অথবা চাইলে এটাও করা যায় যে হাউ মেনি কাপস অফ টি ডু ইউ টেক এ ডে। এটা অনেক বড় করতে হয়। হাউ মেনি কাপস অফ টি ডু ইউ টেক এ ডে, ওইটা সবটাই বলতে হবে অ্যাকচুয়ালি। হাউ মেনি কাপস অফ টি মানে জাস্ট খালি 5 কে ইন্ডিকেট করে কোশ্চেন করতেছি। 5 একটা সংখ্যা, সংখ্যার জন্য হাউ মেনি কাপস অফ টি ডু ইউ টেক এ ডে, তো সবই লিখতে হচ্ছে, এই জন্য একটু এটা কঠিনই হয় বা জটিল হয়। এই জন্য আমি বলি হাউ অফেন দ্বারা করলে এই জটিলতাটা আর থাকে না। মানে 5 কাপস অফ টি এ ডে পুরাটাকে ইন্ডিকেট করে কোশ্চেন করতেছে, মানে এইটার সেন্টেন্স কোশ্চেন ফর্মে থাকবেই না, জাস্ট খালি আই টেক এর ইন্টারগেটিভ করে দিলেই হয়ে গেল। দেখো হাউ অফেন ডু ইউ টেক টি, বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, এভরিবডি কেয়ারস হিম আ লট, তাহলে এটা কি হবে বলো তো? Who does not care? হিম এ লট, হু ডাজ নট কেয়ার হিম এ লট। ওকে, এই তো ছিল। আর এগুলো তো পড়ে নিয়ে লেখার কথা, এই তো, এর বাইরে আর কি বলবো, এগুলো তো আমার সব শীট থেকেই দেওয়া, শীট থেকে পড়বা, পড়ে লিখবা, এটাই বলার ছিল আর কি। আহ এই তো সলভ দিয়ে দিলাম আর কি। দেখো করতে স্যার শীটগুলো কই পাবো? কি বলে রে, গ্রুপে তো লিংক দেওয়া আছে একটা। স্যার আমি তো পাই নাই, মানে আমি তো কয়েকদিন হয়েছে ভর্তি হয়েছি আর কি। ছিল, ভর্তি হওয়ার পরে তো দিয়ে দেওয়ার কথা। আচ্ছা, আমি আবার আজকে গ্রুপে তো কোনো কোশ্চেন না থাকলে শেষ করতে চাচ্ছি আর কি, বলো এনি কোশ্চেন? না স্যার। স্যার গ্রুপের লিংক আমিও পাইনি, আমি কয়েকদিন হয়তো জয়েন করছি। বুঝি নাই তোমার। স্যার আমিও কয়েকদিন হয়েছে জয়েন করছি, মানে 2টা ক্লাস করছি, আমিও কোনো লিংক পাইনি, ওই যে ইয়াগুলো শীট। আচ্ছা, আমি পাঠাই দিতে বলতেছি গ্রুপে যেন। হ্যাঁ, গ্রুপে একটা মেসেজ পিন করা দেখতে পাও না কেউ? পিন করে নাই কোনো মেসেজ? না স্যার, শুধু নিউ যেগুলো ওগুলো আসে, 2টা ক্লাসের লিংক আছে। আচ্ছা, আমি আপু তোমরা আমার সাথে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে, আমি দিয়ে দেবো অনেক। সেটাও করতে পারো, যে কোনো একজনকে নক দিলেই তো পাওয়া যায়, গ্রুপের তো মেম্বাররা আছেই ওখানে, দেখা যায় না, একজনের সাথে কন্ট্যাক্ট করলেই তো হয় আর কি। আমি স্যার দেখা হোয়াটসঅ্যাপ যায় না নাম্বার ওখানে, দিতেছি, দেখা যায় না। আমি এইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতেছি, আমার সাথে যোগাযোগ করো। আচ্ছা। তো তাহলে এখানেই শেষ করছি, ঠিক আছে, ভালো থাকো সবাই। নেক্সট আসসালামু আলাইকুম স্যার। ক্লাস।